কর্মফল সর্বৈব সত্য। সর্বৈব সত্য, এবং সেটা পেছন ছাড়বে না কখনোই। তোমাকে না ওই ফল ভোগ করে তোমার নিস্তার নেই। জিরো হওয়াটা খুব টাফ। জিরো কখন হবে? আমার পজিটিভ নেগেটিভ সবটাই যদি আমি সারেন্ডার মোডে রাখি, যে আজকের আমার প্রত্যেক দিনের একটা প্রেয়ার, প্রত্যেক দিনের একটা সারেন্ডার ভাবে যদি আমি থাকি, আমি যেটা ভালো করলাম, ভালো দেখো ভালো করলাম, ভালোটা ভোগ করতে হলেও আমাকে এখানে আসতে হবে, এই পৃথিবীতে শরীর ধারণ করতে হবে। খারাপটা করার জন্য, কষ্ট পাওয়ার জন্য শরীর ধারণ করতে হবে। তাহলে জিরোটা হবে কি করে? আমি যদি সবটাই সারেন্ডার করে দিই, আমার সৎটাও তোমার, আমার অসৎটাও তোমার, আমি কিচ্ছু নয়, তুমি সব, তুমি করাচ্ছ তাই আমি করছি, আলটিমেটলি আমি জিরো। কয়েক লক্ষ পাস্ট লাইফ হয়, সেটা আমাদের গাছপালা হতে পারে, জীবজন্তু হতে পারে, বা অনেক রকমভাবে মানুষ রূপেও আমাদের অনেক পাস্ট লাইফ হয়। তো সেই জায়গা থেকে পিএলআর এ যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই বার্থের হয়তো কোনো ব্লকেজ আছে, যেটা নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কোনো বার্থে যদি কোনো ভুল কর্মা বা কোনো আমরা যদি কিছু ভুল কিছু কাজ বা কোনো অপরাধ জেনে হোক বা না জেনেই হোক, না বুঝেই হোক, আমাদের এই জন্মে যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি, সেটা কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। খারাপটা যখন আমাদের সঙ্গে আসে তখন আমরা খুব অস্থির হয়ে যাই যে এর সমাধান কোথায়। তো এর রুট কজে যদি আমাদের পৌঁছতে হয়, তাহলে কিন্তু আমাদের পাস্ট লাইফ রিগ্রেশনের মধ্যেই যেতে হবে। কারণ ওখানে কি হয়, ওই বার্থে আমরা যখন কমান্ড দিয়ে ওই জায়গাতে আমাদের নিয়ে যাওয়া হয়, এই জন্মের যে প্রবলেম তার রুট কজ কোথায় আছে, সেখানে নিয়ে গিয়ে ওইখানে গিটটা খুলতে হয় যে কেন এই সমস্যাটা তোমার সাথে হচ্ছে। সোলগুলো কিন্তু একই আছে। কেউ হয়তো দেখা যাবে এই বার্থে ওখানে কেউ হয়তো এমন কিছু শত্রু বা তার কোনো অফিসের এমপ্লয়ি হতে পারে, সে এই বার্থে এসছে একটা খুব ক্লোজ রিলেশনে। কেন কি? তার রিভেঞ্জ নেয়ার আছে, ওই কর্মার তাকে ফেরত দেওয়ার আছে। ঋণ থাকলে তবেই আমাদের এই জন্মায় হবে। হ্যাঁ, ঋণ ওই কর্মাটাকে ব্যালেন্স করা। তুমি যে কষ্টটা দিয়ে এসছো, তোমাকে এই বার্থে ওই কষ্টটা পেতে হবে। আমাদের এই জীবনের অনেক সময় অনেক শারীরিক সমস্যা বা ফোবিয়া থাকে, এগুলো কি কোথাও আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি? এগুলো কি পিএলআর দিয়ে কোনোভাবে সলভ করা যায়? ফোবিয়া জিনিসটাই পাস্ট থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসে। কোনো না কোনো ভাবে কারো যদি জলে ভয় থাকে, 1000% তার কোনো না কোনো ভাবে জলে ডুবে মৃত্যু হয়েছিল, হবেই। সে জল দেখলে তার একটা ভেতরে অস্বস্তি হবে, জলে নামতে চাইবে না। কারো হাইটে ভয়, উঁচুতে উঠলেই শরীর অস্বস্তি হওয়া শুরু হয়ে যায়। কোনো না কোনো বার্থে মেমোরি আছে। কেন কি? সোল লেভেলে মেমোরিটা থাকে, ওটা থেকে যায়। হ্যাঁ, আর ওইখান থেকেই কিন্তু পিএলআর হয়। আমরা যখন কনসাস মাইন্ডকে আমরা যখন ঘুম পাড়িয়ে দিই, সাবকনসাস মাইন্ডে আমাদের ঢুকতে হয়। আমাদের 10%ও থাকে না কনসাস মাইন্ড, সে একদম কুকুরের মতো জেগে বসে থাকে সামনে, সাবকনসাস মাইন্ডে আমাদের ঢুকতেই দেয় না। আর আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ থেরাপিস্ট, কনসাস মাইন্ডকে ঘুম পাড়িয়ে সাবকনসাস মাইন্ডে পৌঁছানো, এবং সেখানে সবকিছুর স্টোর আছে। আমাদের যত বার্থ আছে, প্রত্যেকটা বার্থের মেমোরি সেখানে আছে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন, গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি এই আড্ডায়, তিনি একজন স্পিরিচুয়াল হিলার। গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার ঋতু ভৌমিক। কেমন আছেন ম্যাডাম? গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার, ওয়েলকাম। ভালো আছো তোমরা সবাই? ফোনে কথা, তারপরে আসা, যা হয়। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, গোসাই ঠাকুরের আড্ডার কোনো দর্শক আজকে প্রথমবার এই ভিডিওটা দেখছে, তিনি হয়তো জানেন না পিএলআর কি বা পাস্ট লাইফ রিগ্রেশন কি। এক কথায় যদি আপনাকে বলতে বলা হয়, আপনি কি বলবেন? দেখো, পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে আমরা যেটা করি, আমাদের তো লক্ষ্য পাস্ট লাইফ, আমরা যেটা কি বলবো, কয়েক লক্ষ পাস্ট লাইফ হয়, সেটা আমাদের গাছপালা হতে পারে, জীবজন্তু হতে পারে, বা অনেক রকমভাবে মানুষ রূপেও আমাদের অনেক পাস্ট লাইফ হয়। তো সেই জায়গা থেকে পিএলআর এ যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই বার্থের হয়তো কোনো ব্লকেজ আছে, যেটা নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এবারে কি হয়, আমাদের কোনো বার্থে যদি কোনো ভুল কর্মা বা কোনো আমরা যদি কিছু ভুল কিছু কাজ বা কোনো অপরাধ
জেনে হোক বা না জেনেই হোক, না বুঝেই হোক। তো সেই কর্মের যে বার্ডেনটা হয়, যেটাকে আমরা প্রারব্ধ বলি, সেইটা আমাদের মানে এই জন্মে যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি, সেটা কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। খারাপটা যখন আমাদের সঙ্গে আসে তখন আমরা খুব মানে অস্থির হয়ে যাই যে এর সমাধান কোথায়। তো এর রুট কজে যদি আমাদের পৌঁছতে হয় তাহলে কিন্তু আমাদের পাস্ট লাইফ রিগ্রেশনের মধ্যেই যেতে হবে। কারণ ওখানে কি হয়, ওই বার্থে আমরা যখন কমান্ড দিয়ে ওই জায়গাতে আমাদের নিয়ে যাওয়া হয়, এই জন্মের যে প্রবলেম তার রুট কজ কোথায় আছে, আচ্ছা, সেখানে নিয়ে গিয়ে ওইখানে গিটটা খুলতে হয় যে কেন এই সমস্যাটা তোমার সাথে হচ্ছে, কারণ কি, কোন কোন সোলের সাথে তোমার কি কি কার্মা জুড়ে আছে, কোথায় কোথায় তুমি নেগেটিভ তোমার কার্মা ছিল। আচ্ছা, তো সোল লেভেলে গিয়ে ওই জায়গাটাকে ওপেন করা হয়। এবং এটা কাজ করে, অবশ্যই করে। PLR এবং শুধু দেখা নয়, এখানে আমি ইন্টারাপ্ট করেই বলছি, হ্যাঁ। শুধু দেখা নয়। আমরা এবার বলবো যে আমি দেখবো কেন, আমার পাস্টে আমি তো প্রেজেন্ট নিয়ে এসেছি, আমি প্রেজেন্টেই করবো। ইউনিভার্স একটা পর্দা ফেলে দেয় আমাদের পাস্টের সবকিছু ভিশনের মধ্যে, কারণ এর একটা পজিটিভ নেগেটিভ দুটো দিক আছে। পর্দা ফেলে দেওয়া ভালো, সবসময় ভালো, ইউনিভার্স ভেবে চিন্তেই করে, আমরা তো তার উপরে বলার আমাদের কোনো অধিকারও নেই আর ইচ্ছেও নেই, যেটা রুল এটা ইউনিভার্সের। কারণ কি, কর্মা অনুসারে ক্যারেক্টারগুলো কিন্তু বদলে যায়, সোলগুলো একই থাকে। আচ্ছা, সোলগুলো কিন্তু একই আছে। কেউ হয়তো দেখা যাবে এই বার্থে ওখানে কেউ হয়তো এমন কিছু শত্রু বা তার কোনো অফিসের এমপ্লয়ি হতে পারে, সে এই বার্থে এসছে একটা খুব ক্লোজ রিলেশনে। কেন কি, তার রিভেঞ্জ নেয়ার আছে, ওই কর্মার তাকে ফেরত দেওয়ার আছে। মানে ঋণ থাকলে তবেই আমাদের এই জন্মায় হবে। হ্যাঁ, ঋণ মানে ওই কর্মাটাকে ব্যালেন্স করার জন্য তুমি যে কষ্টটা দিয়ে এসছো, তোমাকে এই বার্থে ওই কষ্টটা পেতে হবে। আচ্ছা, মানে যতদিন হচ্ছে ততদিন মুক্তি নেই। এবারে সেখানে কি হয়, এবারে তাহলে তুমি বলবে তাহলে আমি PLR গিয়ে আমি করব কি? ওখানে কি হয়, একটা হিলিং প্রসেস হয়। হিলিং প্রসেস একটা চলে, শুধু দেখা নয়। যখন ওই সোলগুলো সামনে এলো, তো তখন একটা হিলিং প্রসেস করা হয়। নানা রকম এনার্জি হিলিং তো হয়ই, কিছু মানে অনেক রকম প্রসেস থাকে, যারা করে তারা মানে পরপর সেই জিনিসগুলো আসে। তো সেই এরপর কিন্তু অনেক কিছু মানে রিলিজ হওয়া শুরু হয়ে যায়, ব্যালেন্স হওয়া শুরু হয়। এবং সোল লেভেলে গিয়ে যখন কাজটা হয়, সোল যতক্ষণ না ক্ষমা করে ততক্ষণ কিন্তু নিস্তার নেই। ওই লেভেলে গিয়ে যখন দুটো সোলকে সামনাসামনি দাঁড় করানো হচ্ছে এবং মানে রীতিমতো রেগে থাকে, না করব না, ক্ষমা করব না, ওইভাবে, এবং ওইখানে ওই হিলিং এর মাধ্যমে তাদেরকে কনভিন্স করা, তাদের বোঝানো, কিছু ডিভাইন প্রসেস থাকে যেগুলো দিয়ে এই কাজগুলো করা হয়। তারপর ধীরে ধীরে তারা মানে এগ্রি হয়, যখন বুঝে যায় যে সত্যি কথা, এইভাবে ধরে থেকে তো কিছু লাভ নেই। ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া দুটোই কিন্তু সেম ইম্পর্টেন্ট। কারণ যতক্ষণ না আমার উপর ধরো কেউ অন্যায় করছে, হ্যাঁ, তো সে নিচ্ছে রিভেঞ্জ, কিন্তু আমার কি কাজ হবে, তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া। এবং আমি যদি এই বার্থে ওর জন্য রাগটাকে অ্যাকুমুলেট করে রাখি, আমি কিন্তু নেক্সট বার্থে আবার ওইটাকেই ফেরত দিতে আসবো ওকে। আচ্ছা, মানে এইভাবে এইভাবে এই চেইনটা, এই লুপটা কিন্তু চলছে। এবার নিউট্রালাইজ কখন হবে, যখন তুমি বুঝে যাবে যে না ভাই, ও করছে ঠিক আছে, আমি সেই পর্যন্ত প্রোটেস্ট করব, কিন্তু একটা সময় পর আমি ওর জন্য মানে প্রোটেস্ট করাটা একরকম আর রিভেঞ্জ নেওয়াটা একরকম। ঠিক। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকে যে পূর্বজন্ম সত্যিই আছে নাকি এটা কল্পনা? আপনার অভিজ্ঞতা কি বলছে? পূর্বজন্ম তো নিশ্চয়ই আছে, সেটা আমাদের গীতাতেও আছে। রামেরও মানে পেছনের যদি করা হয়, মানে কৃষ্ণের যখন জন্ম হলো, রামের ওই যে পেছন থেকে বালিকে তীর মেরে যে বধ করা হয়েছিল, সেই জন্য কিন্তু কৃষ্ণকে মৃত্যুর সময় ওই বাণ তার পায়ে এসে লাগে, এবং সেটা কিন্তু বালির ওই অ্যাজ এ ব্যাধ, সে কিন্তু সেটা ফেরত দিতে এলো। স্বয়ং শ্রীকৃষ্ণ যেখানে রেহাই পায়নি, সেখানে আমরা তো খুব সাধারণ মানুষ। আমাদের এই জীবনের অনেক সময় অনেক শারীরিক সমস্যা বা ফোবিয়া থাকে, এগুলো কি কোথাও আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি? মানে এগুলো কি PLR দিয়ে কোনোভাবে সলভ করা যায়? ফোবিয়া জিনিসটাই পাস্ট থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসে। আচ্ছা, কোনো না কোনো ভাবে কারো যদি জলে ভয় থাকে, 1000% তার কোনো না কোনো ভাবে জলে ডুবে মৃত্যু হয়েছিল,
হবেই, সে জল দেখলে তার একটা ভেতরে অস্বস্তি হবে, জলে নামতে চাইবে না, থাকবেই। কারো হাইটে ভয়, উঁচুতে উঠলেই শরীর অস্বস্তি হওয়া শুরু হয়ে যায়। কোনো না কোনো বার্থে মেমোরি আছে, কেন কি সোল লেভেলে মেমোরিটা থাকে। ওটা থেকে যায়। হ্যাঁ, আর ওইখান থেকেই কিন্তু পিএলআর হয়। আমরা যখন কনসাস মাইন্ডকে আমরা যখন ঘুম পাড়িয়ে দিই, সাবকনসাস মাইন্ডে আমাদের ঢুকতে হয়। আমাদের 10%ও থাকে না কনসাস মাইন্ড, সে একদম কুকুরের মতো জেগে বসে থাকে সামনে, সাবকনসাস মাইন্ডে আমাদের ঢুকতেই দেয় না। আর আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ থেরাপিস্ট কনসাস মাইন্ডকে ঘুম পাড়িয়ে সাবকনসাস মাইন্ডে পৌঁছানো। আচ্ছা, এবং সেখানে সবকিছুর স্টোর আছে। আমাদের যত বার্থ আছে প্রত্যেকটা বার্থের মেমোরি সেখানে আছে। সেখান থেকে ওইখানে নিয়ে যাওয়া হয়, এই জন্মে তোমার এই প্রবলেমগুলো রুট কজ যেখানে আছে ওখানে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমার একটা কথা খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে এই যে আপনি কথাটা বলছেন যে প্রত্যেকটা জন্মের মেমোরি থাকে, এটা সত্যিই থাকে? মানে আচ্ছা। আমাদের দর্শকরা এটা বিশ্বাস নাও করতে পারে, আমি সেই নাও জন্য করতে প্রশ্নটা পারে। হ্যাঁ, করছি। আচ্ছা, এবার বলো তুমি যদি তোমাকে বলা হয় কাল কি তোমার কি কি দিয়ে খেয়েছো, দুপুরে লাঞ্চ কি দিয়ে করা হয়েছে, তোমাকে একটু ভেবে বলতে হবে। হ্যাঁ, ভেবে বলতে হবে। হ্যাঁ। এক সপ্তাহ আগের যদি জিজ্ঞেস করে আরেকটু ভেবে বলতে আরেকটু হবে। ভেবে বলতে হবে। কিন্তু যদি কোনো স্পেশাল কোনো ঘটনা হয়, ধরো তোমাকে কেউ খুব আনন্দ দিয়েছিল কোনোভাবে, তোমার একটা বড় কোনো অ্যাচিভমেন্ট, ভালো রেজাল্ট, সেটা কি তুমি ভুলবে? না, ভুলবে না। কেউ তোমাকে খুব কষ্ট দিয়েছিল, সেটা তুমি ভুলবে? ভুলবে না। ওটাই কিন্তু মেমোরিতে থাকে। আচ্ছা, মানে হাইলাইটেড কিছু কিছু একদম। জিনিস। আচ্ছা, ওটা থাকবেই। আচ্ছা, আচ্ছা, ওটা আমি তুমি চাইলেও ভুলতে পারবে না। হ্যাঁ, চাইলেও আমরা বলি আমরা ভুলে গেছি, না, হয় না, হয় না, থেকে যায় কোথাও না একদম। কোথাও। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলে যেটা অফ ক্যামেরা জানছিলাম, সেটা হচ্ছে আপনি এই সমস্ত বিষয়গুলো শেখান। হ্যাঁ। আপনি যদি আমাদের দর্শকদের একটু বলেন যে আপনি কি কি শেখান। শেখাই রেইকি তো আছেই। রেইকি অ্যাকচুয়ালি আমি 18 লেভেল গ্র্যান্ড মাস্টারশিপ আমার আছে ডিগ্রি। তো রেইকি শেখাই, এঞ্জেলও শেখাই, লামা ফেরা শেখাই। এগুলো মোডালিটিস হিলিং। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে পিএলআর আছে, পিএলআরও শেখাই। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনে তো আপনার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি কোনো নির্দিষ্ট সময় আছে বা কি প্রসিডিওর আছে আপনার সাথে আমাদের দর্শকরা যদি যোগাযোগ করতে চায়? একদম, এটা অ্যাকচুয়াল হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়, কারণ আমি সব সময় কলটা তোলার মতো সিচুয়েশনে আমি থাকি না। তো হোয়াটসঅ্যাপ করলে বেস্ট, কারণ আমি আমার সময় মতো, আমাকে একটু সময় দিতে হবে। আমি মানে, আর যদি কেউ কল করে থাকে সেক্ষেত্রে আমি যদি কখনো তুলতে না পারি, হয়তো কোনো সেশনে আছি বা কোনো ক্লাসে আছি, তখন আমি তুলতে পারি না, অনেস্টলি বলছি। তো সেক্ষেত্রে আমি কল ব্যাক করে নিই। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ হলে আমি সেটা ইয়ে করে দিই। আচ্ছা, আপনার এই দীর্ঘ স্পিরিচুয়াল হিলিং ক্যারিয়ারে এরকম কোনো ঘটনা আছে এই পিএলআর সংক্রান্ত বা এই বিষয়ের উপরে যা আপনার মনে দাগ কেটে গেছে? একদম, অনেক ঘটনা, অজস্র। আমাদের দর্শকদের যদি একটু বলেন। আচ্ছা, রিসেন্ট একটা মেয়ে, প্রথমে তার আসার এটা বলি যে তার মানে যখন আমার কাছে ফোন করছে, তো ফোন করে গলাটা শুনেই কাঁদছে হাউ হাউ করে। এই গলাটা আমি খুব চিনি, এটা আমার খুব চেনা গলা। আচ্ছা, এই সেই গলা আমি চিনি, আমি জানি এই গলাটা, আমি মানে ফিল করছি যে এই একটা এমন মানুষ যে আমার সমস্যার সমাধান হয়তো করতে পারে। জাস্ট এই অ্যাপ্রোচটা ছিল, এবং সে কাঁদছে রীতিমতো গলাটা শুনে। আমি বলছি শান্ত হও, শান্ত হও, একটু শান্ত হও, তারপর বলো কি হয়েছে। তারপরে বলছি দিদি আমার অনেক, আমি আপনি বলতে পারছি না, আমি তুমি বলছি। আমি বলি আচ্ছা তাই বলো, আমার কোনো অসুবিধে নেই। এবারে শুরু হলো তার কাহিনী। বলছে তুমি কবে শুনতে পারবে, আমাকে একটু সময় লাগবে আমার ঘটনাগুলো শুনতে। সিনেমার থেকেও মানে একটা পুরো মুভি হয়ে যাবে তার কাহিনী। কাহিনী বলছি কারণ সত্যি সিনেমার মতোই। মানে মেয়েটার বিয়ে হয়, লাভ ম্যারেজ, ওকে হলো। তারপরেই কিছুদিন বাদে সমস্যা শুরু, বোনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, এবং একাধিকবার এমন হয়েছে মেয়েটার এখন এই অবস্থাতে ওর একটা মানে দুটো মেয়ে, একটা বড় হয়ে গেছে, একটা ছোট, মানে 7 বছর বয়স, একটা একটু বড় 10 মনে হয়, এরকম ভাবে টাবে। যাই হোক, মেয়েটা কিন্তু কি বলবো, হাজবেন্ড রীতিমতো এখনো অন্য নারীতে আসক্ত,
আর বোনের সঙ্গে কিছুদিন সম্পর্ক হয়, মানে ওকে একটা সময় এমন ফিজিক্যাল টর্চার তো আছেই আছে, মানে এটা তো খুব কমন ব্যাপার। এমন হয় একটা সময় ওকে নিয়ে গিয়ে একজন মানে ড্রাইভারের সাথে ওকে ছেড়ে দিয়ে গাড়ি লক করে দিয়ে চলে যায়, মানে বলছে তুই যেখানে যাবি যা, মানে তুই করে বলছে, এবং মানে কি বলবো খুব ঘৃণ্য ভাবে, হ্যাঁ একটা যেটাকে বলে, মানে ভাবলো না যে মেয়েটা কি করে বাড়ি ফিরবে, এবং ওই ড্রাইভার সেফ কিনা, এবং বোনকে নিয়েই নেমে চলে গেল। আচ্ছা, এরম কন্ডিশন। এবং যথারীতি মেয়েটা যথেষ্ট, এবং ছেলেটা খুবই ভালো ছিল, ভদ্র ছিল, তো ওর কোনো ক্ষতি করেনি। ও মানে বাড়ি ফিরে আসতে মানে পারলো আর কি শেষমেশ। এবং বাড়িতে এসেও কিন্তু বাড়িতে এবার ফ্যামিলি মেম্বার আবার খুব ভালোবাসে, মানে শ্বশুর শাশুড়ি ননদ এরা আবার দারুণ একটা পজিটিভ একটা ওর সঙ্গে যে যাই হোক তুই বাড়ি ছেড়ে যাবি না, ঠিক আছে। মানে একটা সময় ডিপ্রেশনে গেছে, ডিপ্রেশন থেকে মানে আর বাঁচবেই না এমন কন্ডিশন। সেই সময় কি হয়, ওর মানে পাড়াতুতো কোনো ছেলে, মানে অ্যাজ এ ও ছোটবেলা থেকেই ও আর ওকে পছন্দ করতো ছেলেটা, তখন বলেনি কারণ এর অন্য জায়গায় প্রেম হয়, সেখানে বিয়ে হয়। তো ওই সময় কি হয়, কোনো না কোনোভাবে ওর সঙ্গে একটা কানেকশন তৈরি হয় অ্যাজ এ ফ্রেন্ড, এবং ও একটা সাপোর্টের জায়গা পায়, হ্যাঁ একটা মন খুলে বলা কাউকে, সেই জায়গা থেকে। তো এখনো পর্যন্ত ছেলেটার সাথে সম্পর্ক আছে, এবং ওর ছেলেটাকে আবার ও নিজেই বলে তাকে আবার বিয়েও দিয়েছে যে ঠিক আছে তুমি বিয়ে করো, এ করো, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। আমি বললাম এখানে একটা কার্মা তৈরি হলো না, তুমি এদিকে ওকে ভালোবাসছো, হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক নেই মানলাম, কিন্তু তাহলেও ওকে আবার তুমি বিয়েও দিলে, এটা কি হলো? এবার এখন ওর মধ্যে এমন একটা সিচুয়েশন, ওর আমার কাছে আসার কারণ ওর একটা গিল্ট ফিল হচ্ছে, বলছে আমার সঙ্গে ওর সম্পর্ক আছে, অথচ ওকে বিয়েও দিলাম, কিন্তু মানে ওকে ছাড়তেও পারছে না, আবার ধরে রাখতেও পারছে না। ধরে রাখতে গেলে একটা মানে ভেতরে একটা কষ্ট হচ্ছে, মানে খুবই কমপ্লিকেটেড ব্যাপার, আর ছাড়তে হলেও সবটা হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই জায়গা থেকে বলছে দিদি আমাকে বাঁচাও, আমি কি করব? বুঝতে পারছো সমস্যাটা কোন জায়গাতে? ভীষণ কমপ্লিকেটেড একটা ব্যাপার। এবারে অ্যাজ এ হিলার আমি সবসময় বলবো ভাই, একটা জন্ম তো গেছে, এই জন্ম তো তোমার গেলই, মানে এত ভুগছো তুমি, এরপর আবার নতুন কার্মা ক্রিয়েট হচ্ছে, তাহলে এই জায়গাটা তোমাকে একটু বুঝতে হবে যে কেন হচ্ছে এটা। তো এবারে দিন ফিক্স হলো, ওর সঙ্গে সেশন হচ্ছে, এটা অবশ্য অনলাইন হয়েছে। আচ্ছা, অনলাইনেও হয়? একদম অনলাইন হয়। আচ্ছা। এবং সেম প্রসেস, গুগল মিটের মাধ্যমে লিংক যাবে হোয়াটসঅ্যাপে, এবং ওখানে ক্লিক করলে একদম 1:1 সেশন হয়। আচ্ছা, এটা তো খুবই ভালো। তাহলে যারা সামনাসামনি আসতে পারছে 90% মানুষ নিচ্ছে কিন্তু অনলাইনেই, হ্যাঁ অনেক সুবিধা অনলাইনে, কারণ সময়টাও হচ্ছে তার নিজের মতন একটা টাইম, নিজের সবথেকে বড় কথা নিজের বাড়িতে নিজের কমফোর্ট জোনে বসে আছে। ঠিক ঠিক, এটা খুবই ভালো একটা বিষয় আপনি বললেন অনলাইনের ব্যাপারটা। হ্যাঁ, এবং মানে অনলাইন একদম প্রপার হচ্ছে, ক্যামেরাটা জাস্ট তুমি সেট করে দাও, দিয়ে তোমাকে যেন আমি দেখতে পাই ঠিকঠাক, তোমার নেটওয়ার্ক কানেকশনটা ঠিকঠাক থাকতে হবে, কারণ এটা অনেকটা লেন্দি একটা প্রসেস হয়, তো 3-3.5 ঘন্টার একটা প্রসেস চলে। তো সেই সময়টা তোমার কানেকশনটা ঠিক না হলে মানে আমার কথা তোমাকে শুনতে হবে, এবং তুমি কি বলছো সেটা আমাকেও শুনতে হবে ঠিকঠাক করে। ঠিক, হ্যাঁ, না হলে কি হবে, এই সেশনটা এগোবে না। এটা তো কোনো স্ক্রিপ্টেড কিছু ব্যাপার থাকে না, ইনস্ট্যান্ট হয়, তুমি কি দেখছো সেই মতো করে কিন্তু আমার নেক্সট কোয়েশ্চেন তৈরি হচ্ছে। আচ্ছা, পিএলআর অনলাইনে হয়? হ্যাঁ, পিএলআর এর কথাই তো বলছি। আচ্ছা, ক্লাস তো হচ্ছেই, আমি যেগুলো ক্লাস নিচ্ছি ওগুলো তো অনলাইন হচ্ছেই। আচ্ছা, এই সেশনটাও অনলাইন? সেশনও অনলাইন হচ্ছে, 90% মানুষ কিন্তু অনলাইনই আসছে। আচ্ছা, যাদের ধরো বাড়িতে কিছু প্রবলেম, মানে কেউ হয়তো বাড়িতে জানাতে চাচ্ছে না, বাড়িতে হাইড করে করতে যাচ্ছে, বা বাড়ির মানুষের হয়তো বিশ্বাস নেই, সে বলবে কি করছো এইসব আজে বাজে জিনিস, তখন একটু বাড়িকে মানে এ করার জন্য ডাইরেক্ট হচ্ছে তখন আমার কাছে এসে। খুব ভালো, এটা দারুণ। হ্যাঁ, সেশন কিন্তু একদম সেম, একই রকম, একদম সেম সেশন, কিন্তু ওইখানে একটু রেটটা একটু এ করা থাকে, কারণ কি মানে সবাই অফলাইন বলে আমার দ্বারা সামলানো সম্ভব নয়। অনলাইনে যখন সেম জিনিস পাচ্ছ, দূরের মানুষদের কোনো সমস্যা হয় না, তুমি যে কোনো স্টেটে থাকতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি সেশন নিতে পারো, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাইরে থেকেও নিচ্ছে, কানাডা, বাংলাদেশ, ওখান থেকেও ক্লায়েন্টরা নিচ্ছে, অনলাইন হচ্ছে। ওরা আসছে কি, ওরা তো আসতে পারছে না, তো সেক্ষেত্রে কিন্তু ওইভাবে অনলাইন নিচ্ছে। আচ্ছা, কোনো অসুবিধা হয় না। বেশ, এবারে ওই ঘটনাতে ফিরছি। হ্যাঁ, এবারে যখন সেশন শুরু হলো,
সেশনে শুরু হচ্ছে এরম। দেখো আমরা যখন সেশনে ঢুকছি আমরা কমান্ড দিচ্ছি তুমি তোমার ফার্স্ট পাস্ট লাইফে গিয়ে ঢুকছো, কিন্তু ওখানেই যে জট থাকবে তার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, লাস্ট পাস্ট লাইফটা যেটা আমরা দেখলাম যথারীতি ও দেখলো, এবং ওখানেও দেখলো কিন্তু ওই সোল যে ওর এই বার্থে অ্যাজ এ ফ্রেন্ড, মানে সেকেন্ড যার সঙ্গে ওর রিলেশন হয়, তাকে আমি বন্ধু বলেই এখানে কোট করছি। ওকে, তো ওর সঙ্গে প্রথম দেখা হলো যে ও স্টেশনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আচ্ছা, এবার নিজেকে রীতিমতো দেখছে একটা নীল রঙের পরা, স্কার্ট পরা, যেমন মানে সুন্দর একটা এতে দেখছে। তো তারপরে আমি বলছি এগো, সামনের দিকে নামো, নেমে দেখো কি হচ্ছে। তখন বলছে হ্যাঁ, এরম নাম নিয়ে বলছে যে এটা ও দাঁড়িয়ে আছে আর আমরা যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তো আমি বলি আচ্ছা এগো, সামনে দেখো আর কি হচ্ছে। তারপরে বলছে বাড়িতে এলাম, বাবা আছে। বাবা খুব একটা পছন্দ করছে না, মানে ওর বন্ধুর আশাটা বাবা পছন্দ করছে না। আমি বলছি কারণ দেখো, কেন পছন্দ করছে না? বলছে এদের বাড়ির এরা গরিব, সেই জন্য বাবা পছন্দ করছে না। আমি বলি আচ্ছা, তুমি কি ওকে ভালোবাসো না শুধুই বন্ধু? বলছে না, আমি ওকে ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, আমি বলি এবারে বাবা কি বলছেন? বলছে বাবা একদমই রাজি নয় বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এবারে ও কি করলো, তোমার বন্ধু কি করলো? বলছে বন্ধু কোথাও চলে গেছে। আচ্ছা, ও কিন্তু ওখান থেকে বেরিয়ে গেল, ও কিন্তু এক্সিট হয়ে গেল ওইখানে, যখনই ও আর বিয়েতে মত দিল না বাড়ির মানুষজন। ওইখান থেকে ওদের ওই বাড়তে চ্যাপ্টার ক্লোজ, ওর অন্য জায়গায় বিয়ে হলো, ও ওখানে বেরিয়ে গেল, ও কোথায় গেল ও জানে না। আর এই বাড়তে এলো আবার, কিন্তু একই রূপে, এনার্জিটা দেখো, সোল কিরম সোলকে চিনে নেয়, একইভাবে এলো। এবং এই বাড়তেও একটা গন্ডগোল ওইভাবে চলছে, লুপ চলে, এটা একটা লুপ চলে, মানে এরা যতক্ষণ না কনক্লুশনে আসবে, যতক্ষণ না আবার এক হবে, এই লুপ চলতে থাকবে। বলে না 7 জন্মের বন্ধন, 7 জন্ম কিন্তু যে হাজবেন্ড ওয়াইফ হবে এমন কোনো কথা নেই, নানা রূপে আসতে পারে। আচ্ছা, সেটা নানা রূপে আসতে পারে, সেটা যে ওইভাবে হবে তার কোনো মানে নেই। যে হাজবেন্ড ছিলাম হাজবেন্ডই হবে, ও ওয়াইফ ছিলাম ওয়াইফই হবে, এমন কোনো কথা নেই। কিন্তু আসবে শোন, ওই এনার্জি তোমার ওর মধ্যে কি ফিল, ওই ফিলিং ওকে টেনে নিয়ে আসবে। সোল ঠিক চিনে নেবে, সোলকে চিনে নেবে। সেটা যদি নেগেটিভ প্যাটার্নে হয় নেগেটিভ ভাবে, না হলে পজিটিভ হলে পজিটিভ ভাবে। হ্যাঁ, এবার কি হলো, ওর বিয়ে হলো অন্য জায়গায়। এবার দেখা খুব বনেদি বাড়ির একটা বউ, যা হয় সুন্দর শাড়ি গয়না, একদম সুন্দর দেখছে। এইভাবে আমি শাড়ি পরে আছি, গা ভর্তি গয়না, আমার অনেক দাসী। সেই দাসীদের মধ্যে একজন আবার সে খুব কানেক্টেড ছিল ওই মানে ওই সময় আর কি। তো সে এই বাড়তে মেয়ে হয়ে এসছে, সে মায়ের মতো মানে মেয়ের মতো কেয়ার করতো। সোল কিভাবে আসে, মানে ওই যে একটা এফেকশন, মানে এই বাড়তেও কিন্তু মেয়ে হয়ে এসছে, কিন্তু মেয়ে খুব আগলে রাখে মাকে। আচ্ছা, ক্যারেক্টার এইখানেই ম্যাচ হবে, যে ওই এনার্জি যখনই বলো চোখটা দেখো, ওই চোখেই সবকিছু। চেহারাটা হয়তো একটু 19-20 হয়ে যায়, কিন্তু চোখে একদম হলেই ওরা বুঝতে পেরে যায় ওই স্টেজে গিয়ে আমার এই জন্মে ওই পার্সন এই রূপে এসছে। এবার ওটা হলো, মেয়ে তো গেল। এবার দেখাচ্ছে হ্যাঁ অনেক দাসী অনেক কিছু, কিন্তু ও খুব রাগী। মেজাজ ওর এখনো খুব মেজাজ, আগে ছিল এখনো আছে। আচ্ছা, এবারে গেল ওই বন্ধু তো ও মানে বিয়ে হয়ে ওর ওইভাবে, কিন্তু হাজবেন্ডের সঙ্গে ও হ্যাপি নয়, কারণ স্বাভাবিকভাবেই সে তো অন্য জায়গায় তার মন দেয়া ছিল। এবং হাজবেন্ড যতবার ও আসতে চাচ্ছে কাছে, ও কিন্তু ডিনাই করে যাচ্ছে, কোনোভাবেই হাজবেন্ডকে অ্যালাউ করে না। আচ্ছা, হাজবেন্ডের ওই বাড়তে কিন্তু রাগ তৈরি হচ্ছে ওর উপর, যে সেইখান থেকে হাজবেন্ডের কিন্তু বহির্মুখী স্বভাব তৈরি হলো, মানে স্ত্রীকে ইরিটেট করার জন্য বাইরে অজস্র সম্পর্ক করে বেড়াচ্ছে। সেইটা এই বাড়তে এসেও করছে, কারণ ও ওকে আসতে দেয়নি। এই বাড়তে কিন্তু অ্যাজ এ প্রেমিক হয়ে এলো, বিয়ে করলো, এবার ওই এনার্জিটা ও কিন্তু ফেরত দিচ্ছে, তুমি আমাকে আসতে দাওনি, আমি তোমাকে আসতে দিচ্ছি না। ভেবে দেখো কার্মা কোথায় গিট বাঁধা আছে। আচ্ছা, ওই জন্মে ও অ্যালাউ করেনি যে হতে পারি তোমার স্ত্রী, কিন্তু আমি তোমাকে অ্যালাউ করছি না।
এই বাড়তে কিন্তু হাজবেন্ড হয়ে এলো, কিন্তু ওকে কাছে আসতে অ্যালাউ করছে না, বাইরে সম্পর্ক বানিয়ে যাচ্ছে। আরও আছে ডিপে গল্প, এটা তো একটা জন্মের গেল, কিন্তু কোথাও গিয়ে কনক্লুশন হচ্ছে না। দেখো আরো কোথায় রুট কোথায় জমে আছে, আবার টেনে নিয়ে যাওয়া হলো, একই সেশনে হচ্ছে কিন্তু। আচ্ছা, এবার দেখা গেল ওটা বাইরের কোনো জায়গা, রাশিয়া বোধহয় এরম কোনো জায়গায় হবে। ওখানে ও একটা রানী, মানে খুব রয়্যাল কোনো ফ্যামিলিতে বিলং করে, এবং সেখানে ও দান করছে, মানে গরিবদের যেমন দেয়া হয় সেই মতো ও দান করছে, দিচ্ছে, সবাই আসছে, অনেক রকম অনেক তার ইয়েরা আছে, সবাইকে জামা কাপড় খাওয়ার যা যা দেওয়ার যেমন দিচ্ছে। একজন ভিক্ষু গেল, খুব ছেঁড়া ময়লা কাপড়, ভিক্ষে চাইতে এলো, ওকে কিন্তু লাথি মেরে বের করে দিল। আচ্ছা, সে কে? সেই কিন্তু এই হাজবেন্ড। কার্মা দেখো কিভাবে কাজ করে। একজন ভিক্ষুক, তোমার তো দেখার দরকারই নেই তার গায়ে নোংরা কাপড় নাকি পরিষ্কার কাপড়, সে নিডি, তাকে দাও। এখনো ওর হাজবেন্ড যখন ওই ঘটনাটা সামনে এলো, তারপরে যখন অ্যাজ এ সোল লেভেলে ক্ষমা চাওয়ানোর ব্যাপারগুলো হলো, কিছু করকাটিং এর প্রসেস থাকে, সেগুলো সব ক্লিয়ার করা হলো, এখনো বলে তুমি কি বুঝবে খিদে পেলে মানুষের কত কষ্ট হয়, এখনো বলে ওর হাজবেন্ড। কারণ ওর সোলের সেই এটা আছে, লার্নিংটা আছে যে খিদের জ্বালা কত কষ্টদায়ক। এবং ও কিন্তু মানে কি বলবো, অ্যাজ এ পার্সন হয়তো ক্যারেক্টার ওয়াইজ ওই রকম, কিন্তু মানুষকে, গরিব মানুষদের খাওয়ানো এইগুলো কিন্তু খুব ভালোবাসে। কারণ এখন ওর হাতে অর্থ আছে, ঠিক কথা, কোন একটা টাইমে ছিল না, কোন একটা টাইমে ছিল না, কিন্তু ওইটা সে ফিল করে যে খিদের জ্বালা কত কষ্ট, এবং মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসে, কারণ ওর সোল লেভেলে ওই লার্নিংটা আছে। তারপর কি হলো? তারপরে যা হয়, এবার ওই বাড়তে তো ওইভাবে মানে ইয়ে করা হলো, এবং তারপর খিদের জ্বালায় কিন্তু ওই ভিক্ষে নিয়ে গিয়ে ওর মা বাবাকেও খাওয়াতো, ভিক্ষে করাটাই ওর জীবিকা ছিল। আচ্ছা, এবং না খেতে পেয়ে গাছের তলায় মানে ও কিন্তু শরীর ছেড়ে দিয়েছিল। মানে যখন সোলকে ডাকা হলো, রীতিমতো লাল হয়ে আছে, মানে কিছুতেই রিভেঞ্জ আমি ছাড়বো না, এবং বলছে যাওয়ার সময় বলে যাচ্ছে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, এবং 2 জন্ম ধরে কিন্তু পেছনে ধাওয়া করছে। কারণ ইয়ার গুলো তো আমরা নিয়ে আসি না, যে কোন ইয়ারে দেখো, সেটাও দেখা যায়। হ্যাঁ নিশ্চয়ই, কোন ইয়ারে দেখো ডিটেইলসে একদম। কাজ আমি বললাম না, কাজ করার তো সবাই একরকম করে, আমার টেকনিক এটা, কে কিভাবে করে আমি সেটা জানি না, কিন্তু মানে যেটা করব যেন মানুষ স্যাটিসফাইড হয়ে যায়, সেখানে কোনো কোয়েশ্চেন মার্ক না থাকে। আচ্ছা, ওনার কথা তো শুনলাম, এবার ওই যে হাজবেন্ডের সাথে ওনার বোনের যে সম্পর্কটা তৈরি হয়েছিল, এটাও কি কোথাও কানেক্টেড? হ্যাঁ নিশ্চয়ই, ওখানেও কানেকশন, না হলে বললাম না সোল অ্যাট্রাক্ট হবেই না। আচ্ছা, এবারে হাজবেন্ডের সঙ্গে যাদের, মানে যখন ও বর্ধিষ্ণু বাড়ির বউ ছিল, বাইরে যখন নানা রকম রিলেশনে জড়াচ্ছে, ও মানে কি বলবো, হাজবেন্ডের সঙ্গে সেইভাবে রিলেশন ছিল না ঠিকই, কিন্তু মাতৃত্বের একটা ইচ্ছে তো থাকেই সব মেয়ের মধ্যে, কিন্তু সেইভাবে হাজবেন্ডের সঙ্গে ওর রিলেশন নেই, কিন্তু মা হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, এবং সেই জায়গা থেকে এখন যে বোন, সে ওই বার্থে যাদের সঙ্গে মানে হাজবেন্ডের ইলিগ্যাল রিলেশন ছিল, তার মধ্যে একজন যে ছিল প্রেগনেন্ট। আচ্ছা, এবং ওই ভদ্রমহিলাকে অ্যাজ এ বোন হিসাবে বলছে তুই আমার কাছেই থাক, বাচ্চাটা আমায় দে, আমি ওকে মানুষ করব। আচ্ছা, মানে ওই বাচ্চাটা ওই বার্থে কার ছিল? এই হাজবেন্ডেরই ছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওই বাচ্চাটা বলছে তুই আমার বোনের মতো থাক আমার সাথে, ওই বোনের মতো ওই যে ডিজায়ার ওটা থেকে গেল, এবং এই বার্থে কিন্তু বোন হয়েই এলো, এসে আবার সেই হাজবেন্ডের এনার্জি, ওর এনার্জি কোথাও না কোথাও কানেক্টেড হচ্ছে, এবং হাজবেন্ড সেই রিভেঞ্জ নেওয়ার জন্য ওর বোনকেই বেছে নিল, যে ওখানে ধাক্কা দিলে ও সব থেকে বেশি কষ্ট পাবে, এবং সোল ওইভাবে আসে অ্যাজ এ একদম ক্লোজ রিলেশনে। তুমি একটা কথা বলো, তোমাকে রাস্তাতে কেউ যদি গালাগালি করে, খুব কি তোমার খারাপ লাগবে? না, বলবে বলতে দাও, কি যায় আসে।
ওর কর্ম ও করছে, আমি দেখে হ্যাঁ, নেবো, তাই ঠিক, না? ঠিক। কিন্তু তোমার কখন খারাপ লাগবে বেশি? যদি তোমার খুব কাছের মানুষ তোমাকে কষ্ট দেয়। তো ইউনিভার্স ওইভাবে, এটা নেচারের রুল। সব থেকে বেশি কষ্টটা তুমি তার কাছ থেকে পাবে, সে তোমার ক্লোজ রিলেশনের মধ্যে আসবে। আচ্ছা, এই পিএলআর যদি সাধারণ মানুষ করতে চায়, মানে একদম সাধারণ মানুষ যদি পিএলআর করতে চায়, সেক্ষেত্রে কি কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে? না, কোনো রিস্ক কি কোনো আছে? রিস্ক ফ্যাক্টর কিছু থাকে না। ছোট বাচ্চা যাচ্ছে, আচ্ছা। ছোট বাচ্চারা যাচ্ছে, 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চারা ঢুকছে, হুম, কোনো সমস্যা হয় না। বাচ্চারা তো আরো সুন্দরভাবে, কারণ ওদের মধ্যে তো অত লজিক নেই। বড়রা যেভাবে এটা কি ওটা কি করে যুক্তি তর্ক দিয়ে তোমাকে ওরা একদম মানে বলে না শিশু ভগবানের ওরা একদম সরল, হ্যাঁ, ওদের এত কমপ্লিকেশন অত কমপ্লিকেশন নেই, ওরা এত সুন্দরভাবে যায়, মানে কি বলবো, একদম স্মুথ চলে যায়, সুন্দরভাবে যায়। আমি দুটো বাচ্চার সঙ্গে আমার কাজ করা হয়েছে। আচ্ছা। তো মানে একটা তো আমাদের আমার নিজেরই ফ্যামিলি মেম্বার ছিল, আর একটা বাচ্চা আমার মানে খুব খুব পরিচিত সার্কেলের মধ্যে, ওর কিছু স্কিনের প্রবলেম ছিল। তো সেই সব জায়গা থেকে ওদের মানে নিয়ে গেছি আমি, এবং খুব সুন্দরভাবে গেছে। এবং সেখানেও ওদের সাথে আমার কোথাও না কোথাও পাস্টের কানেকশন, মানে ও বাচ্চাটিরই ছিল যে আন্টি তুমি একটু দেখো তো তুমি আমার কে ছিলে আগে। আচ্ছা, সেখানে দেখছে আমি কোথাও ফরেন কান্ট্রিতে আমি অ্যাজ এ টিচার ওর। আচ্ছা। একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে আপনাকে, এই যখন আপনি বললেন বাচ্চাদের কথা, পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে কি ব্লকেজ ক্লিয়ার করা যায়? হ্যাঁ, তবেই তো মানুষ আসবে। এই যে অ্যাজ এ সোল কানেকশন করা হচ্ছে, সোল টু সোল যে একটা মানে যে হিলিং গুলো হচ্ছে, হুম, তাতে তো অবশ্যই কিছুটা অনেকখানি ব্লকেজ মানুষের হয়ে যায়। শুধু তাই নয়, দেখো রিলেশনশিপ হচ্ছে সব থেকে কঠিন সমস্যা আজকের দিনে মানুষের জীবনে। সেটা ঝট করে বোঝা যায় না, একটু সময় যায়। কিন্তু ফিজিক্যাল লেভেলে যে সমস্যাগুলো আসে, কেন বোঝা যায় কেন বলছি, কারণ রিলেশনশিপ নিয়ে অনেক সমস্যা হয়েছে, যারা কয়েক মাসের মধ্যেই আমার কাছে ফিডব্যাক এসে গেছে যে সমস্যাটা এতদিন এত নেগেটিভ একটা ইম্প্যাক্ট ছিল, সেটা কিন্তু এখন কারেকশন হয়ে গেছে। আচ্ছা। মানে যেটা তারা এক্সপেক্টই করে না, যে এই মানুষটা এত ভালো ব্যবহার করছে, এটা কি করে পসিবল এবং হয় সেটা। হয় সেটা, কারণ ওটা রিলিজ হয়ে গেছে না, যেটা জমে ছিল, এর মনেও জমে আছে, ওর মনেও জমে আছে, ওটাকে রিলিজ করে দেওয়া হয়েছে ওই সময়। আপনি একটা শব্দ বললেন হিলিং, হ্যাঁ, এই হিলিং আসলে কি? এবং এর সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করব, সেটা হচ্ছে যে অ্যাঞ্জেল হিলিং এত গুরুত্বপূর্ণ কেন, বা অ্যাঞ্জেল হিলিং বিষয়টা কি, যদি একটু বিস্তারিতভাবে আমাদের দর্শকদের আপনি বুঝিয়ে দেন। দেখো আমরা যখন পিএলআর করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এঞ্জেলদের কল করি। আচ্ছা। কারণ আমরা মানে একটা সময় পর্যন্ত একটা মানুষকে নিয়ে যাওয়া, ওই স্টেজে পৌঁছে দেয়া, ওই পর্যন্ত কিন্তু আমাদের হাতে থাকে। তারপরে কিন্তু বাকিটা সবটাই বাই ডিভাইন গ্রেস, আর আমাদের হাতে কিছু থাকে না, জাস্ট চলতে থাকে। আমরা একটা শুধু রাস্তা ধরে রাখি, ওকে কিভাবে নিয়ে যাব, কিভাবে ওই সিচুয়েশনে গিয়ে আমাকে ঢোকাতে হবে, কমান্ড দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেকটা মানুষের প্রবলেমের একটা ইয়ে থাকে, যে কি কি কোয়েশ্চেন নিয়ে সে যাচ্ছে, তার আগে পুরো ঘটনা শুনতে হচ্ছে। এবং তখন আমরা গিয়ে অ্যাজ এ সোল আমরা কিন্তু এঞ্জেলদের কাছে ওনাদের ছেড়ে দেওয়া হয়। আচ্ছা। এবং তারা রীতিমতো ভিজুয়ালাইজ বলবো না, তারা দেখে অ্যাজ এ লাইট, অ্যাজ এ মানে একদম এঞ্জেল রূপেও তারা আসেন সামনে, ঠিক। একদম উইংস নিয়ে সুন্দরভাবে, মানে বুঝতেই পারে এরা এঞ্জেলস। এই হিলিংটাকে অ্যাঞ্জেল হিলিং। হ্যাঁ, এবার না, এই হিলিংটাকে এঞ্জেল হিলিং। এঞ্জেল দেখো, এঞ্জেল আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কিন্তু দুজন গার্ডিয়ান এঞ্জেল থাকে, আচ্ছা, যারা কিন্তু কনস্ট্যান্টলি আমাদের সঙ্গে থাকে, প্রত্যেক সোলের সঙ্গে থাকে। সব সময় তোমার সঙ্গেও আছে, আমার সঙ্গেও আছে, আর বাকি যারা হ্যাঁ আছে ক্যামেরায় আছেন ওনাদের স্টুডিওতে সবার একদম সাথেই আছে। সবার সঙ্গে আছে। কারণ আমাদের মানে তাদের প্রত্যেক মুহূর্তে তারা কিন্তু আমাদের গাইডেন্স দেন, এবং তারা ওটা ইনস্ট্যান্ট হয়, আমাদের হয় না, আমাদের ইনটিউশন আসে, আচ্ছা এই কাজটা করা কি, আমরা কিন্তু অলরেডি কথা বলছি তাদের সাথে। এবং যেটা হয়, এঞ্জেলদের রিকোয়েস্ট করলে তখনই তারা কিন্তু রিপ্লাই করে, বা তাদের মানে কি বলবো, না বললে তারা নিজের থেকে কিছু করে না। আচ্ছা, এটাই হচ্ছে এঞ্জেলদের বিশেষত্ব। তোমাকে বলতে হবে যে এঞ্জেল আমার এই এই ব্যাপার, তুমি একটু আমাকে হেল্প করো, তাকে হেল্প চাইতে হবে তার কাছে। এই হেল্প চাওয়ার কি কোনো নির্দিষ্ট নির্দিষ্ট প্রসেস আছে অনেক। এঞ্জেল মানে আমাদের যেটা ট্রেনিং যেটা আমার হয়, সেটা কিন্তু আর্ক এঞ্জেল, মানে হয় না একদম
প্রধানমন্ত্রী, হুম, স্বাস্থ্যমন্ত্রী, হুম, হ্যাঁ, অর্থমন্ত্রী, হুম, এইরকম। হ্যাঁ, তো সেই রকম ভাবে তাদেরকে আমরা বলি আর্কএঞ্জেল, আচ্ছা, যারা একদম টপ মোস্ট, একদম মেসেঞ্জার অফ গড বলা হয় যাদের। তারপরে তারা সব সময় তার আন্ডারে, তার হয়ে কাজ করার জন্য আরো একাধিক এঞ্জেল থাকে, তারা এবারে বিভিন্নভাবে আমাদের হেল্প করে। আচ্ছা, এবং আর্কএঞ্জেলদের যেটা আমাদের ট্রেনিং হয়, আর্কএঞ্জেলদেরকে কিভাবে কল করা হবে সেই ট্রেনিং গুলো হয়। আমাদের প্রত্যেক এঞ্জেলের আলাদা আলাদা সিম্বল থাকে, একটা প্রপার ট্রেনিং প্রসেস থাকে। আচ্ছা, মানে এমনি মন থেকে ডাকলে হবে না, মন থেকে দেখো, মন থেকে ডাকলে হয়, কিন্তু একটা হয় না যে তুমি প্রপার ওয়েতে। একদম, তুমি কি আছে এখান থেকে আমি চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছি, ও প্রধানমন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছ, সেটা কি তিনি শুনবেন? অতটা ওইভাবে তার কানে পৌঁছবে? কিন্তু তুমি বাই প্রসেস তুমি গেলে, ওখানে গিয়ে তার সেক্রেটারিকে প্রোটোকল, প্রোটোকল ফলো করলে, তার কাছে গিয়ে ওইভাবে তোমার অ্যাপিলটা কি ঝট করে পৌঁছে গেল। আচ্ছা, এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, আপনাকে যখন আজকে স্টুডিওতে পেয়েছি, একটা মনের কথা আপনাকে আমি বলেই দিই, বা একটা মনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যে স্বপ্ন দেখা, আমরা স্বপ্ন দেখি, হ্যাঁ। এই স্বপ্ন দেখা আর ম্যানিফেস্টেশন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, স্বপ্ন কিন্তু অনেক রকম ভাবে আসে। স্বপ্ন আমাদের কিন্তু পাস্টের কিছু মেমোরিও কিন্তু আমাদের স্বপ্নে আসে। আচ্ছা, হ্যাঁ, এবং এক একটা সময় এক একটা কার্মা যখন অ্যাক্টিভেট হয়ে যায়, ওই ধরনের স্বপ্নগুলো কিন্তু আসতে থাকে। আচ্ছা, মানে আমাদের ধরুন অনেক সময় আমরা দেখি যে আমাদের কিছু সাবকনসিয়াসে থাকে, সেগুলো আমরা দেখি। সাবকনসিয়াসে থাকলেও সেটাও যেমন হয়, কিছু কিছু জিনিসের অনেকে পূর্বাভাসও পায় স্বপ্নের দ্বারা, যে যেটা আমি স্বপ্ন দেখলাম কিছুদিন পরে সেটা সামনে সেই ঘটনা ঘটছে। হ্যাঁ, মানে আমি যেরকম খুব অস্বাভাবিক লাগলেও এটা ঠিক, আমি যেগুলো স্বপ্নে দেখি বা যেগুলো ভাবি, সেগুলো উঠে আবার খাতায় লিখে রাখি, মানে আমার মনে থাকে যে এই বিষয়টা আমাকে করতে হবে ঘুম থেকে উঠে। এটা জানি না কেন হয় আমার। এটা তুই বললাম না তোমাদের সবার সঙ্গে গার্ডিয়ান এঞ্জেল আছেন। হ্যাঁ, মানে এটা আমার মনে থেকে যায়। মানুষকে যেটা ওরা ইন্ডিকেট, ওনারা যেটা করছেন সেটা হয়তো তোমার মাধ্যম হচ্ছে স্বপ্ন। আচ্ছা, মানে এটা খুব অদ্ভুত ব্যাপার, আমার মনে থাকে যে আমাকে এই কাজটা করতে হবে, এবং আমি সেটা ঘুমের মধ্যেই ভাবি, ঘুমের মধ্যেই আমার মধ্যে আসে যে এইটা আমাকে কালকে করতে হবে, কালকে এই বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন রেডি করতে হবে। এটা হয়, মানে আমার সাথে যারা কাজ করে এরা জানে এই ব্যাপারটা। তার মানে এটা আপনি বলছেন কোথাও গিয়ে এঞ্জেলিক গাইডেন্স পাচ্ছি আমি। একদম, কারণ যখন এই আমি তো এখন মানে কি বলবো, তুমি ক্যামেরার সামনে আছো বা আমাদের মতো হিলারদের সঙ্গে তোমার রোজ একটা কানেকশন তৈরি হচ্ছে, একটা আমরা যখন সামনাসামনি বসছি আমাদের কিন্তু কর্ড কানেক্টেড হয়ে যায়। আচ্ছা, একদম, এটা একটা এনার্জি কানেকশন। আচ্ছা, হচ্ছে কি না? 100%, তাই না? কারণ আমি একটা কথা বলছি, তুমি শুনছো, অটোমেটিক্যালি কিন্তু একটা কানেকশন হয়ে যায়। তো সেই জায়গা থেকে অনেক কিছু, বা তোমার পূর্ব সংস্কারও থাকতে পারে, তুমি অনেক তোমার সাধনাও থাকতে পারে, না হলেও এঞ্জেলরা তো আমাদের অলওয়েজ গাইড করে, সেটা আমরা বুঝতে না পারলে সেটা আমাদের ডিসক্রেডিট, কিন্তু ওনাদের গাইডেন্স কিন্তু কন্টিনিউ ভাবে একটা আসতে থাকে আমাদের কাছে। শুধু আমাদের ওপেন হতে হয়, যে এই যে আমাদের ট্রেনিং গুলো, এটা আমরা কি আমরা বুঝতে শেখাই যে দেখো এই সিম্বল গুলো পেলে বুঝবে, এই সাইন গুলো পেলে বুঝবে এঞ্জেল তোমার সঙ্গে কমিউনিকেট করছে। আচ্ছা, এবং এঞ্জেল নাম্বার থাকে, এঞ্জেল নাম্বারগুলো যখন আসে প্রত্যেকটা নাম্বার কিন্তু মিনিংফুল, এমন নয় আমি রিপিটেড নাম্বার দেখলে আমার সেটা এঞ্জেল গাইডেন্স বা কিছু, এমন অনেক নাম্বার থাকে, সেটা যদি তুমি ডিকোড করলে তুমি কিন্তু মেসেজ বুঝতে পারবে যে এঞ্জেলরা কি বলতে চাচ্ছে। আচ্ছা, এঞ্জেলরা তখনই দেখান যখন তাদের গাইডেন্স আমাদের বেশি প্রয়োজন। ধরো তুমি একটা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি মেন্টালি খুব আপসেট, বা তোমার কোনো একটা কিছু নিয়ে খুব তুমি এর মধ্যে আছো, মানে কি বলবো, প্রবলেমে আছো, ডিস্টার্ব আছো, সেই সময় দেখবে এঞ্জেলদের গাইডেন্সটা তুমি অনেক বেশি পাবে, কারণ তারা তোমাকে ওই সমস্যা থেকে বের করতে চাচ্ছে। ঠিক ঠিক, আমি একটা কথা এখানে বলছি, আপনি বললেন বলে মনে হলো, আমি রিসেন্টলি 3-4 দিন হলো প্রচন্ড ভাবে এক নাম্বার দেখতে পাচ্ছি, মানে ধরুন একটা 1, 11টা 10, এই 11টা 11, 11টা 1, মানে যখনই ধরুন ফোন অন করছি, মানে এই একটা আমি কদিন ধরেই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নিউ বিগিনিং, কোনো একটা কিছু নতুন কিছু শুরু হতে যাচ্ছে তোমার জীবনে। আচ্ছা, তার একটা পূর্বাভাস দিচ্ছেন এঞ্জেলরা। আচ্ছা, আচ্ছা, ম্যানিফেস্টেশন তো আমরা করি, মানে ভাবি, ম্যানিফেস্টেশন করার কি কোনো প্রসেস আছে? মানে হ্যাঁ আছে, অবশ্যই আছে না, এবং এটা শেখা জরুরি।
শেখা জরুরি, মানে এটা খুব বেসিক প্রসেস যদি আমরা মেনে চলি, হুম যেটা হচ্ছে এক হচ্ছে ম্যানিফেস্টেশন, যেটা সব থেকে ভালো হয় এক ঘুমের আগে এবং ঘুম থেকে যখন আমরা উঠি সেই সময়টা, আচ্ছা মানে একটা আধো ঘুম আধো একটা হয় না, আমরা ঝট করে কিন্তু ঘুমিয়ে যাই না, একদম না। শুলাম আর সঙ্গে হ্যাঁ, সঙ্গে ঠিক। একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থা হয় না, হ্যাঁ। ওই সময়টা হচ্ছে ম্যানিফেস্টেশন। বা আরেকটা জিনিস যেটাকে আমরা বলি সাবকনশিয়াস মাইন্ডের যেটা প্রোগ্রামিং, মাইন্ড প্রোগ্রামিং যেটাকে বলা হয়, হ্যাঁ ঠিক আছে? তো ওই সময়টা সব থেকে ভালো সময়। আচ্ছা কারণ আমি যদি কোনো একটা, ধরো আমি ম্যানিফেস্টেশন মানে চাচ্ছি আমার এই কাজটা এই সময়ের মধ্যে হয়ে যাক বা হয়ে গেছে, যেটা ম্যানিফেস্টেশন কিন্তু সব সময়, বা আমরা যখন অ্যাফার্মেশন দিচ্ছি বা আমরা যখন রেকি শেখাচ্ছি, তখন তুমি ইন্টেনশনটা কি দেবে, আমার এই কাজটা হয়ে গেছে। হুম ম্যানিফেস্টেশনেও তাই, আমার এই কাজটা আমি পেয়ে গেছি বা এই কাজটা আমার হয়ে গেছে, এবং সেটা তুমি কিভাবে করছো, তুমি ভাবতে ভাবতে তুমি ঘুমোচ্ছ, তোমার সাবকনশিয়াস, তখন কিন্তু কনশিয়াস মাইন্ড ডাউন। হুম ওই সময় সাবকনশিয়াস মাইন্ডকে তুমি যা বলবে, সাবকনশিয়াস মাইন্ড খুব তাড়াতাড়ি সেটাকে ক্যাচ করবে, আচ্ছা এবং উঠেও ঠিক সেই আচ্ছা সেম থট যদি ওটাকে আমরা আবার ভাবি। বা আরো একটা প্রসেস হয়, তুমি তোমার নাম নিয়ে একটা অডিও বানালে যে আমি শুভঙ্কর, হুম। আমি এই ইয়ারের মধ্যে আমি চাই নিজেকে, আমি জাস্ট আমি একটা বেসিক হ্যাঁ, বলছি, তোমার হয়তো আরো অন্য কোনো ডিজায়ার বা হ্যাঁ, অন্য কোনো হ্যাঁ। ম্যানিফেস্টেশন থাকতেই পারে, হুম, আমি একটা সিম্পল লাইন নিয়ে Example একটা, এক্সাম্পল হিসেবে বলছি। হুম। তুমি জাস্ট একটা নিজের নাম নিয়ে বলবে, কেন সবাই আমরা কিন্তু নিজেকে আগে ভালোবাসি, ঠিক। তো আমি নিজের নাম নিয়ে বললে আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে তাড়াতাড়ি। আচ্ছা অ্যাকসেপ্টেন্সটাও তো দরকার। একদমই তাই। ওটাকে তুমি একটা অডিও বানাবে, সিম্পল অডিও, যে আমি এই ইয়ারের মধ্যে আমি নিজেকে এই হাইটে দেখতে পাচ্ছি, এবং ইউনিভার্স আমার এই উইশটা ফুলফিল করার জন্য থ্যাংক ইউটা কিন্তু মাস্ট। Must. আর এঞ্জেলদের ক্ষেত্রেও তাই, এঞ্জেলরা কিন্তু আর কিচ্ছু চায় না, তারা শুধু চায় থ্যাংক ইউ। সারাদিন তাদের যতবার খুশি থ্যাংক ইউ করো, কোনো মানে এত লাভিং এনার্জি ওই মানে এঞ্জেলদের যখন আমাদের অ্যাটুনমেন্ট হয়, এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয় মানুষের, মানে কি বলবো, এত লাভিং এনার্জি, এত সুন্দর একটা, মানে কি বলে বোঝানো যাবে না। আর সবাই এত, এঞ্জেলদের কথাই একদমই আলাদা, মানে যত বলবো আচ্ছা, কম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ইউনিভার্সের কথা যখন হ্যাঁ, এখানে ম্যানিফেস্টেশন দাঁড়াও, একটা পয়েন্ট রয়ে গেছে একদম 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 যেটা বলছি, যে ওইবার তুমি তো এটা অডিও বানালে, একদম। এবার অডিওটা কখন ইউজ হবে, হ্যাঁ ঠিক 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 তাই না? অডিও কখন ইউজ হবে, তুমি যখন ঘুমোতে যাচ্ছ, ওই ভাবতে ভাবতে কানে ওই অডিওটা রিপিটেড মোডে লাগিয়ে ঘুমিয়ে যাও। লুপে। একদম। আচ্ছা এবারে দেখো তোমার কাজটা কত তাড়াতাড়ি হয়ে যায়। মাইন্ড প্রোগ্রামিং এটাও কিন্তু আমার একটা সাবজেক্ট। আচ্ছা এইভাবেও কাজ হয়। এভাবেও কাজ হয়, মানে ভালো রকম কাজ, খুব ভালোভাবে কাজ হয়, কিন্তু মানুষ ওটাকে নিতে হবে, তোমাকে ওই এনার্জিটা, ধরো কারো নেশা ছাড়াতে হবে, হিলিং এর জায়গায়, কিন্তু তুমি যদি ইগারলি কোনো কিছু চাও, তবে না তুমি ওই প্রসেসের মধ্যে ঢুকবে, তোমাকে চাইতে হবে। ঠিক কথা। সবটাই এঞ্জেলেরাও কাজ করে, তোমাকে চাইতে হবে। তুমি না চাইলে সবকিছু তোমাকে জোর করে টানাটানি করে, সেটা কি অতটা ফ্রুটফুল হবে? না হবে না। তাই না? তাকে তো জোর করে, তাকে মানে বল দিয়ে তাকেই করা হচ্ছে। তার থেকে সে যখন নিজে বুঝবে না এই জিনিসটা আমার খারাপ, আমাকে বেরিয়ে আসতে হবে, যেটা এবারে রেকি কি করে, এনার্জিক্যালি তার যখন ওই ডিসব্যালেন্স জায়গাগুলোকে ব্যালেন্স করে, আস্তে আস্তে তার থট প্রসেসেও চেঞ্জ আসা শুরু হয়। আচ্ছা আচ্ছা এই রেইকির কথা বললেন, অ্যাঞ্জেল রেইকিও তো আছে। ওইটাই বলছি, আমি যেটা করি এঞ্জেল রেকি। আচ্ছা এই বিষয়টা ওই একই রকম। এবারে অনেকে করান এঞ্জেল থেরাপি, সেটা খুব শর্ট টার্মের একটা প্রেয়ারের মাধ্যমে সেটা হয়। আমি যতটা জানি এখন কাজ করতে গিয়ে যেগুলো দেখছি, আমি যেটা করি সেটা হচ্ছে এঞ্জেল রেকি। আচ্ছা প্রপার অ্যাটুনমেন্ট হয়। হুম। 15 জন আর্কএঞ্জেল আছেন, তাদের কল করা, তাদের কিভাবে করা হবে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা সিম্বল থাকে, আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেক দিন মানে যেদিন মানে ক্লাস থাকে ওইভাবে অ্যারেঞ্জ করা হয়। তো অ্যাটুনমেন্ট প্রসেস হয় রীতিমতো। আচ্ছা অ্যাটুনমেন্ট মানে শক্তিপাত, আচ্ছা চ্যানেলাইজ করা হয়, হ্যাঁ পুরো প্রপার চ্যানেলাইজেশনের মাধ্যমে সেই সিম্বলটাকে অ্যাক্টিভেট করা হয়। তারপরে কি হয়, ওই সিম্বলের মাধ্যমেই কানেকশনটা তৈরি হয়। আচ্ছা আচ্ছা আমাদের গোসাই ঠাকুরের আড্ডার কোনো দর্শক যদি অ্যাঞ্জেল রেইকি বা অ্যাঞ্জেল হিলিং বা আপনার কাছে কিছু শিখলো, এই বিষয়ে স্পিরিচুয়াল হিলিং শিখলো আপনার কাছে, তার লাইফে কি পরিবর্তন হতে পারে, সে কেন শিখবে?
সেটা যারা শিখবে তারাই বুঝতে পারবে কি কি চেঞ্জ হয়। সবটাই পজিটিভ চেঞ্জ। আচ্ছা, একদম জীবন 180 ডিগ্রি ঘুরে যায় মানুষের। যারা শিখছে তারা জীবনটাকে রেকটিফাই করতে চায় বলেই কিন্তু শিখছে। আচ্ছা, আজকের দিনে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন হিলার থাকা দরকার, কারণ মানুষের সমস্যার কিন্তু অন্ত নেই। যখন আমার কাছে মানুষ হিলিং এর জন্য আসে, আমি বলি, আপনি হিলিং কত মাস করাবেন? একটা কস্টলি প্রসেস। তার থেকে আমি বলবো আপনি শিখুন, শিখে নিজের সমস্যা প্লাস একটা সমস্যা তোমার যদি সমাধান হয়ে যায়, নেক্সট দেখবে আরেকটা দরজা এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই না? তাহলে আমি কি করবো? আমি অ্যাজ এ হিলার, তুমি শেখো, শেখে তোমার নিজেরটাও এখন এই মুহূর্তে করো, প্লাস আরো 10টা তোমার যে বাকি যে সারাউন্ডিং যা যা সমস্যা বাড়ির মেম্বারদেরকে নিয়ে যদি কিছু থাকে, বা কারো ফাইন্যান্স, কারো রিলেশন, কারো হেলথ, কারো বাচ্চা, নানা রকম ভাবে সমস্যা থাকে, তো সেগুলো হিল কর। আচ্ছা আচ্ছা, ইউনিভার্সের যে প্রশ্নটা করতে গিয়ে তখন ভুল টাইমিং এ করে ফেলেছিলাম। সেই প্রশ্নটা হচ্ছে যে ইউনিভার্সের কাছে যদি আমি কিছু চাই, ইউনিভার্স কি ফেরত দেয়? মানে সেটা দেয়? হ্যাঁ, নিশ্চয়ই দেয়। সেটাই তো ম্যানিফেস্টেশন। তুমি তো চাইবে সেইভাবেই, যে তুমি চাচ্ছ ইউনিভার্সের কাছে, ইউনিভার্স দেবে না, সেটা হয় না। এবার এইখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, ধরো আমি চাচ্ছি ওই পার্সন যেন ভাই আমার লাইফে আসে, এই বার্থে আমি কিন্তু ম্যানিফেস্ট করলাম, ওর মতো ছেলে আমি চাই, ওর মতো হাজবেন্ড আমি চাই। ঠিক আছে, ও আমাকে এত কেয়ার করে, স্বাভাবিকভাবে মানুষ কিছু পেতে চাচ্ছে তার কাছ থেকে, আবার ওই পজিটিভ লুপে ফাঁসতে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তুমি কি জানো, তার এই বার্থে হয়তো তোমার সঙ্গে ওই কার্মাটা নিয়ে এসেছিল, গুড কার্মা ফেরত দেওয়ার জন্য। তুমি ভালো পেয়েছো এবং তোমাকে তো গুড ফেরত দিয়েছে, কিন্তু হয়তো অন্য কারোর সঙ্গে সে এমন কোনো নেগেটিভ কার্মা করে রেখে দিয়েছে, সে তার জন্য নেক্সট বার্তা তার বড় দুর্গতি হচ্ছে কোনো না কোনো ভাবে। এবং তুমি ম্যানিফেস্ট করে রেখে দিয়েছো ওই পার্সনকে আমি অ্যাজ এ সন্তান চাই, তোমাকেও কিন্তু ওই উইশটার জন্য সাফার করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই অরা স্ক্যানিং, এই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু বলেন। অরা স্ক্যানিং বলতে আমরা যখন রেকি করি, রেকিতে আমাদের যা কিছু সমস্যার একটা রিফ্লেকশন আমাদের কিন্তু অরাতে থাকে। অরাটা আমরা হাত দিলে বুঝতে পারি কার কোথায় কি সমস্যা আছে, কোন চাকরে কি হচ্ছে, অরাটা কতটা নেগেটিভ কতটা পজিটিভ, সেটা কিন্তু একটা স্ক্যানিং এর মাধ্যমে হাত দিয়ে সেটাকে আমরা চেক করি। আমি যেটা করি, আমি হাতেই সেই ভাইবসটা ফিল করি। আচ্ছা, সেইখান থেকে আমি বুঝতে পারি যে এই অরাতে এই ব্যাপারগুলো আছে। এবং তারপরে যখন চাকরাগুলো স্ক্যান করি, সেখানেও আমি ওই হাতের মাধ্যমেই করি এবং হাতে বুঝতে পারি সেই জায়গাতে যে কার মানে প্রত্যেকটা সমস্যা কিন্তু কোনো না কোনো চাকরার সাথে ইনক্লুড থাকে। আচ্ছা, এবং রেকিতে কি হয়, ওই চাকরাগুলো যখন ব্যালেন্স হয় ধীরে 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 ধীরে, তার মধ্যে কিন্তু চেঞ্জ আসা শুরু হয়, তার ওই সমস্যাগুলো রিলিজ হওয়া শুরু হয়। আগে যে কোনো সমস্যা কিন্তু অরাতে রিফ্লেক্ট হয়, তারপরে সেই অরা ভেদ করতে 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 গিয়ে চক্রাতে গিয়ে প্রবেশ করে। আচ্ছা, এবং প্রত্যেকটা সমস্যাকে, ধরো কারো রুট চক্র গন্ডগোল আছে, এক তো তার মধ্যে কনফিডেন্স থাকবে না, ফাইন্যান্সিয়াল ইস্যু হবেই হবে, আজ না হলেও কাল হবে। আজ হয়তো বুঝতে পারছে না, কিন্তু তার রুট চক্রা গন্ডগোল হয়ে আছে, তোর ফাইন্যান্সিয়াল ইস্যু আসবেই আসবে। তার মনে সবসময় ইনসিকিউরিটি, এই বোধহয় আমি হারিয়ে ফেললাম, এই গেল রব সারাক্ষণ, এই আমার কি হবে। এই রুট চাকরা যত লোয়ার পার্টে যা যা সমস্যা, তার জন্য রুট চাকরা রেসপন্সিবল। আচ্ছা, লোয়ার পার্টে যা যা সমস্যা, পায়ের সমস্যা, পাইলসের সমস্যা, এটা তো অবশ্যই রুট চাকরের প্রবলেম আছে, একদম ওপেনলি আছে। সেটা ফিজিক্যাল লেভেলে এই প্রবলেম আসবে, ইমোশনাল লেভেলে এই প্রবলেম আসবে, প্রত্যেকটা কিন্তু চাকরা ইনক্লুডিং সমস্যা। এবং যখন শিখছে স্টুডেন্টরা, তারা কিন্তু এইগুলোও শিখছে, কার কোথায় সমস্যা, তাহলে বোঝো তার ওই চাকরা রিলেটেড কোনো সমস্যা আছে, তা ওই চাকরাকে তাহলে আমাকে হিলিং দিতে হবে, ওইখানে রিলিজ করাতে হবে। সেটা কিভাবে হবে, সেই প্রসেসগুলো ওরা শিখছে। আচ্ছা আচ্ছা, একজন সাধারণ মানুষ তার নিজের অরা কিভাবে ক্লিন রাখবে? আচ্ছা, একজন সাধারণ মানুষ যদি যে কিছুই জানে না, এক তো কমসে কম উইকে 2 দিন স্নানের জলে বাথ সল্ট বা নর্মাল সন্ধক লবণ, বা তাও যদি না হয় যে লবণে রান্না হচ্ছে, কুকিং সল্ট যেটা,
সেটাও খানিকটা দিয়ে ওই জলটাকে, যে থ্যাংক ইউ জল, থ্যাংক ইউ নুন, অবশ্যই থ্যাংক ইউ, কারণ সেটা তোমার অরা ক্লিনজিং এর কাজে তুমি ইউজ করছো। মাথাতে দেবে না, পুরো শরীরটাকে একদম ভালোভাবে স্নানের পর ওই জলটা দিয়ে স্নান করবে। ইন্টেনশন ইজ দ্য কি ফ্যাক্টর, সব কিছুতে ইন্টেনশন দিতে হয়। আচ্ছা, সেটা রেকি হোক বা যে কোনো কাজই তুমি করো না কেন, একটা মন্ত্র চ্যান্টিং করতে হলেও তার একটা ইন্টেনশন থাকা উচিত। ঠিক কথা। ইন্টেনশন দাও যে আমার অরা চাকরা, যেখানে যা কিছু নেগেটিভিটি আছে সবকিছু ক্লিন হয়ে যাচ্ছে। হয় এটাতে। হ্যাঁ, আমরা কোনো ভিড়ভাড় জায়গায় গেলে খুব আনইজি লাগে, সেক্ষেত্রে আমরা যদি অরাটাকে ক্লিন করি, বা আমরা কোনো নেগেটিভ একটা জায়গায় গেছি, কোনো মৃত্যু হয়েছে কারো বাড়িতে, হসপিটালে যেতে হচ্ছে, সেই বা কোনো খুব ভিড় ভাড় জায়গা যেখানে আমার ভালো লাগছে না, একদম চাপাচাপি ইয়ে হচ্ছে, কি হয় তাতে আমার অরাটা তো চাপ আসছে কোথাও না কোথা থেকে। সবার একটা চারদিকে 10 জন থাকে, 10 জনের ভাইবস আলাদা, তাদের অ্যাটাচমেন্টে আমি আসছি, সেক্ষেত্রে একটা আনইজিনেস তো আসবেই, এবং স্নানের পর অনেকটা ফ্রেশ লাগে। আচ্ছা, বা ওই হলুদ, দারুচিনি আর ওই ধরনের জিনিস একটা তৈরি করে, এগুলো ডাস্ট ফর্মে স্নানের জলে এক টিপস দিয়ে ওটাকে স্নান করো। এবার রেকি যারা জানে তারা তো আরোই তাদের সুবিধে, তারা ওই জলটাকে এনার্জাইজড করে, সেই জল এনার্জাইজড করে সেই জলে স্নান করো, আরো পজিটিভিটিটা যেভাবে হোক অ্যাট্রাক্ট করতে হবে। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে যারা সাধু হয়ে যায় এনাদের কর্মফল কি থাকে না, বা পরবর্তী কোনো জন্মে এনারা কি আবার সংসারে ফিরতে পারে? যদি কার্মা পেন্ডিং থাকে তাহলে ফিরতে হবে। যেমন বাড়ির জোর করে বিয়ে দেয়া একটা ঘটনাতেই বলতে হয়, তাহলে এক্সাম্পল না দিলে তো বোঝানো যাবে না। তো বাড়িতে জোর করেই বিয়ের ইয়ে হয়, তো বিয়ে দেয়া হয়েছে লাস্ট বার্থে, যখন আমরা বললাম না লাস্ট বার্থে যেতে হবে আমাদের, না হলে প্রথমটা ওভাবেই ঢুকতে হয়, তো যাওয়া হলো। তো এই জন্মের ওর ছিল যে ওর কোনো বান্ধবী, মানে যাকে ও চাচ্ছে কিন্তু সে আর ফেরত আসছে না, তো ওর যে পেছনে ওইভাবে জার্নি ছিল সেটা তো এমনিতে বোঝা যাবে না, আমাকে সেখানে ঢুকতেই হবে। তো দেখা গেল ও বাড়িতে বিয়ের ব্যবস্থা হচ্ছে, ও কিছুতেই রাজি হচ্ছে না, এবং জোর করে ওকে বিয়ে দেয়া হচ্ছে, রাজি নয় বাবা দাদা। এবং একটা সময় পরে কিছুদিনের মধ্যেই স্ত্রীর সঙ্গে কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক তৈরিও করেনি। তার আগেই ও যেহেতু বিয়েতে রাজি ছিল না, কারণ ওর একটা স্পিরিচুয়ালিটির দিকে একটা ন্যাক ছিলই, তো সেই জায়গা থেকেও বিয়ে করতেও চায়নি, কিন্তু ওকে টেনে নিয়ে ওকে জোর করে বাড়ির লোকরা বিয়ে দিল, এবং তারপর কিন্তু স্বাভাবিক হতে পারছে না স্ত্রীর সাথে, এবং স্ত্রীর সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করেনি যে কদিন ছিল বিয়ের পর বাড়িতে, এবং একটা সময় পর কিন্তু সে চলে যায়, আচ্ছা, সন্ন্যাসী হয়ে যায়। এবং কি হয়, মেয়েটা কিন্তু বাকি জীবনটা পুরোটাই ওই বাড়িতেই কাটায়, একাকিত্বের ওই যে যন্ত্রণা। এবং সেক্ষেত্রে কি হয়, মানে যে ওর দাদা, মানে বৌদি ছিল, বৌদির বোন ছিল, এবং দাদারও একটা স্বার্থ ছিল যে বোন আর ভাই একসাথে সংসার হলে কি সম্পত্তিটাও ভাগাভাগি হলো না, মোটামুটি একটা ওই ব্যাপারটা ছিলই। এবং যথারীতি ভাই যখন সন্ন্যাসী হয়ে গেল, সম্পত্তিটা কিন্তু দাদা পুরোটাই দেখে মানে লিখিয়ে নিয়েছে, আর বোনের মানে যেহেতু ওটা শালি কাম ভাইয়ের বউ, তো সেই হিসাবে টেক কেয়ারটা করে নিয়েছে, মানে বাকি জীবনটা ওখানেই ওইভাবে একা কেটেছে। ওই স্ত্রী কিন্তু এই বাড়তে এসছে বান্ধবী হয়ে। আচ্ছা, বুঝতে পারলে? থেকে যায়, থেকে গেছে। এবং দেখো এবারে বলবে তাহলে সন্ন্যাসী তুমি হতেই পারো, তাহলে তুমি বিয়েটা করার আগে তোমার চলে যাওয়া উচিত ছিল, সেই তো তুমি গেলে, তাহলে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে গেলে কেন, তাই না? তাহলে কি হতো, তাহলে এই নতুন কর্মটা জেনারেট হতো না। এই জন্মে কিন্তু ওর ওই বান্ধবী, ও বারবার চাচ্ছে ফেরত আসুক, ও কিন্তু আর রাজি নয়, কারণ ওর মেমোরি আছে ওখানে, ও কিন্তু যে কোনো সময় আমাকে ছেড়ে চলে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, ওই জায়গা থেকে ওর বিশ্বাসটাই করতে পারছে না। এবং সব সময় একটা যে মানে যখন ওর বন্ধুত্বটা ছিল, সব সময় একটা টেনে রাখা যে তুমি কারোর সঙ্গে মিশবে না, কথা বলবে না, একটা ডমিনেটিং যে ব্যাপারটা, ওই জায়গা থেকে ও কিন্তু পারলই না ছাড়তে, এবং সেই জায়গাতে এখন সম্পর্কটা যথারীতি ভেঙে গেছে। এবং যখন বুঝে গেল যে এই জায়গা থেকে এই ব্যাপার,
ওর মানে হয় না, মানুষের প্ল্যানিং থাকে নিজের ফিউচার নিয়ে। ওর সেকেন্ড প্ল্যানিং হচ্ছে ঠিক আছে যদি এটা ক্লিক করতো ঠিক আছে, মানে সেকেন্ড অপশন ছিল কোনো ওর আশ্রমে বা কোথাও একটা যাওয়ার। তো সেই স্পিরিচুয়ালিটিই কিন্তু ওকে আবার ডাকছে, কানেক্ট হয়ে যাচ্ছে। তার মানে আজকের পর্বের শেষে যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে কর্মফল সর্বৈব সত্য। সর্বৈব সত্য, এবং সেটা পেছন ছাড়বে না কখনোই। তোমাকে না ওই ফল ভোগ করে তোমার নিস্তার নেই। জিরো হওয়াটা খুব টাফ। জিরো কখন হবে? আমার পজিটিভ নেগেটিভ সবটাই যদি আমি সারেন্ডার মোডে রাখি, যে আজকের আমার প্রত্যেক দিনের একটা প্রেয়ার, প্রত্যেক দিনের একটা সারেন্ডার ভাবে যদি আমি থাকি, আমি যেটা ভালো করলাম, ভালো দেখো ভালো করলাম, ভালোটা ভোগ করতে হলেও আমাকে এখানে আসতে হবে, এই পৃথিবীতে শরীর ধারণ করতে হবে। খারাপটা করার জন্য, কষ্ট পাওয়ার জন্য শরীর ধারণ করতে হবে। তাহলে জিরোটা হবে কি করে? আমি যদি সবটাই সারেন্ডার করে দিই, আমার সৎটাও তোমার, আমার অসৎটাও তোমার, আমি কিচ্ছু নয়, তুমি সব তুমি করাচ্ছ তাই আমি করছি, আলটিমেটলি আমি জিরো। ঠিক। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান এতটা সময় আমাদের আড্ডায় দেওয়ার জন্য। আশা করছি আরো অনেক এপিসোড আমরা করব একসাথে, আরো অনেক নতুন নতুন বিষয় আপনাদের সামনে আমরা নিয়ে আসব। ম্যামের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন বা মনে হচ্ছে যে ম্যামের সাথে একবার কনসাল্ট করবেন, একটা হিলিং সেশন নেবেন বা শিখবেন, তারা যোগাযোগ করতেই পারেন। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি। দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।